আমি শুরুতেই একেবারে বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। দেখুন, মূল বিষয় হচ্ছে গোটাটা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস এটা পলিটিক্যাল ভেন্ডেটা হিসেবে দেখছে। তৃণমূলের তরফে বলা হচ্ছে যে বিজেপি তাদের পরাজয় এই রাজ্যে হতে চলেছে সেটা আঁচ করতে পেরেছে, সেই কারণে এতটা বেপরোয়া হয়ে গিয়ে মাত্র নির্বাচনের 10 দিন আগে এতটা তৎপরতা ইডির তরফে দেখা যাচ্ছে। পলিটিক্যাল টুল হিসেবে বিজেপির কাজ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিঃশর্ত মুক্তি দিতে হবে বিনেশ চান্ডেলকে দাবি করছে তৃণমূল কংগ্রেস। কেন? ওই যে বিনেশ না বিনাশ না কি যেন একজন, সে কি তৃণমূলের ঠিক কোন পর্যায়ের নেতা? রাজ্য না জেলা না সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির কিছু একটা হবে কি? সেটা আগে বলুন তো। আরে ও একটা সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা, অন্যতম ডাইরেক্টর, যে সংস্থাটাকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় লিজ দিয়ে দিয়েছে, গোটা রাজ্যটাকে লিজ দেওয়া হয়েছে। যেখানে যেখানে মন্ত্রীরা বসে থাকে সেখানে তার পাশে লোকজন বসে থাকে, সেখানে মিডলম্যানের কাজ করে, বিভিন্ন জায়গায় গিয়ে গোটা সামাজিক পরিবেশটাকে এই সংস্থাটা নষ্ট করে। এবং এই সংস্থার আরেকজন ডাইরেক্টরের বাড়িতে যখন ইডি গিয়েছিল, এই রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং দৌড়ে গিয়ে তার কাছ থেকে পুরো ল্যাপটপ আর অন্যান্য ফাইল কেড়ে নিয়ে চলে আসেন, কারণ তার মধ্যে এমন কিছু ভয়াবহ ডকুমেন্ট ছিল গোটা তৃণমূল কংগ্রেস দলকে লাইন দিয়ে জেলে নিয়ে যেতে হতো। তা অসুবিধা তো হবেই। আমার এখানে প্রশ্ন, এই লোকটি কি তৃণমূলের কোনো নেতা? তার জন্য তৃণমূলের নেতাদের চোখের জল ঝরছে কেন? আসলে যখন মানুষ পাগল হয় না, তখন নিজেদের ধরিয়েই দিচ্ছে যে এই আইপ্যাক নামক যে সংস্থাটা, ওটা আসলে তৃণমূলের একটা এক্সটেন্ডেড ব্রাঞ্চ। তা নইলে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে কাকে পুলিশ গ্রেপ্তার করছে, তাকে 10 দিনের জন্য জেল হেফাজত দিচ্ছে আদালত, তার নিঃশর্ত মুক্তির দাবি করছে কেন? তৃণমূলের মাস্তুতো ভাই নাকি জামাইবাবু? আমার প্রশ্ন তাই। ফলে এটা আসলে আর কিচ্ছু নয়। তৃণমূল ইজ আইপ্যাক, আইপ্যাক ইজ তৃণমূল। আমেরিকায় যাবার দরকার নেই, এই পশ্চিম বাংলাতেই আমরা পেয়ে যাব কাকে বলে ডিপ স্টেট। এটা হচ্ছে নিঃসন্দেহে তৃণমূল মুখপাত্র এখানে উপস্থিত রয়েছেন। এই যাবতীয় অভিযোগের জবাব তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় দেবেন। কিন্তু সবেমাত্র যারা টেলিভিশন সেট এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে এবিপি আনন্দ দেখছেন, পুরো ঘটনাটা তাদের সুবিধার জন্য প্রতিবেদন আকারে এইবার আপনাদের সামনে রাখবো। দেখুন, হাওয়ালার মাধ্যমে প্রায় 50 কোটি বেআইনি লেনদেনের অভিযোগ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের 10 দিন আগে দিল্লি থেকে আইপ্যাকের ডিরেক্টর ও সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্ডেলকে গ্রেফতার করেছে ইডি। ইডি সূত্রে খবর, বেআইনি লেনদেনের অভিযোগে দিল্লি পুলিশের একটি এফআইআর এর ভিত্তিতে মামলা শুরু করে তারা। 2রা এপ্রিল বিনেশ চান্ডেলের অফিস সহ দেশ জুড়ে আইপ্যাকের বিভিন্ন ঠিকানায় ইডি তল্লাশি চালায়। ইডি সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে আইপ্যাকের অ্যাকাউন্টে হাওয়ালার মাধ্যমে প্রায় 50 কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে। ইডির অভিযোগ, এই লেনদেনের প্রক্রিয়া দুভাগে হয়েছে। 50% চেকে ও বাকিটা নগদে হয়েছে বলে অভিযোগ। ভুয়ো কাগজ তৈরি করে সেই অবৈধ লেনদেন বৈধ হিসেবে দেখানো হতো বলে ইডি সূত্রে দাবি, তদন্তে তারা দেখেছেন 2019 থেকে 2021 সালে রামসেতু ইনফ্রাস্ট্রাকচার নামে একটি সংস্থা আইপ্যাককে 13 কোটি 50 লক্ষ টাকা ঋণ দেয়। সেই ঋণ শোধ করার ক্ষেত্রে কোনো নিয়ম বা শর্ত লেখা নেই। এমনকি ঋণের জন্য কত সুদ দিতে হবে তারও কোনো উল্লেখ নেই। কোম্পানি কেন ঋণ দিচ্ছে সেটারও কোনো উল্লেখ নেই। ইডির দাবি, বিভিন্ন সংস্থা থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে তার কারণ বা ব্যাখ্যা আইপ্যাক দিতে পারেনি। অভিযোগ, এভাবেই হাওয়ালার মাধ্যমে টাকা পাচার হয়েছে। Was the need to take an accused at midnight, director of a company called IPAC. The involvement of this company came for the first time on 8th of January 2026 when their offices were raided in West Bengal. With regard to coal scam, those cases have already been investigated, charge sheets have been filed, prosecution complaints have been filed, although IPAC had nothing to do with those cases, with those allegations. 8ই জানুয়ারি কয়লা পাচার মামলায় দেশ জুড়ে তল্লাশি চালায় ইডি। সেই অভিযান চালানো হয় 2020 সালের 28শে নভেম্বরের একটি মামলার প্রেক্ষিতে, যেখানে কয়লা পাচারের টাকা হাওয়ালার মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে যেত বলে অভিযোগ ওঠে। অন্যদিকে দিল্লি পুলিশের করা এফআইআর এর ভিত্তিতে ইডির যে মামলা, তাতে গ্রেফতার করা হয়েছে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর বিনেশ চান্ডেলকে। দুটো ভিন্ন মামলা, কোথাও কি কোনো যোগসূত্র রয়েছে? ইডি সূত্রে দাবি, 8ই জানুয়ারি দেশ জুড়ে যখন তল্লাশি অভিযান চালানো হয়, তার পরদিনই অর্থাৎ 9ই জানুয়ারি বিনেশ চান্ডেল তার সংস্থার যাবতীয় তথ্য প্রমাণ লোপাটের নির্দেশ দেন। অভিযোগ, গুরুত্বপূর্ণ কর্মীদের টাকা লেনদেন সংক্রান্ত তথ্য ডিলিট করার নির্দেশ দেওয়া হয়। এই 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি ও সেক্টর 5-এর অফিসে ইডির তল্লাশি চলাকালীন নথি নিয়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে চুরি ডাকাতির মতো অভিযোগ তুলে আদালতে যায় ইডি। যদিও মুখ্যমন্ত্রীর তরফ থেকে আদালতে দাবি করা হয়,
আইপ্যাক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কাজকর্ম দেখে, তাই মুখ্যমন্ত্রী তল্লাশি চলাকালীন ইডির অনুমতি নিয়েই দলীয় কাজকর্ম সংক্রান্ত নথি নিয়ে এসেছিলেন। এই আবহে বুধবারই অর্থাৎ 15ই এপ্রিল সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি রয়েছে। নরেন্দ্র মোদী যখন ইচ্ছা ইডি পাঠিয়ে দিচ্ছে, সিবিআই পাঠিয়ে দিচ্ছে। একদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শয়ে শয়ে বিজেপির নেতা, তার সাথে ইডি, তার সাথে সিবিআই, তার সাথে কেন্দ্রীয় বাহিনী, তার সাথে সুপ্রিম কোর্ট, তার সাথে হাইকোর্ট, তার সাথে অর্থবল। আইপ্যাকের ইডি গ্রেপ্তার হয়েছে কয়লা কাণ্ডে। সবাই জানে তো, কয়লার টাকা হাওলার মাধ্যমে নিয়েছিল গোয়া নির্বাচনে, সবাই জানে। এটা নতুন কি আছে, এত দেরিতে হলো কেন? ধৃত ভিনেশ চান্ডেলকে মঙ্গলবার 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। অন্যদিকে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, প্রতীক জৈনের স্ত্রী ও ভাইকে তলব করেছে ইডি। হাওয়ালা লেনদেন সংক্রান্ত অভিযোগের তদন্তে প্রতীক জৈনের ভাই পুলকিত জৈন ও প্রতীকের স্ত্রী বারবি জৈনকে 15ই এপ্রিল বুধবার দিল্লিতে ইডি সদর দপ্তরে ডাকা হয়েছে। উল্লেখ্য, পুলকিত আইপ্যাকের সঙ্গে যুক্ত। তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম সহ প্রতিষ্ঠাতা। বিজেন্দ্র সিংহ, রাজা চট্টোপাধ্যায় ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। প্রদীপ্ত, যে দাবিগুলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করতে সেগুলো মারাত্মক। একটা সংস্থা সেটা 50 কোটি টাকা ঋণ দিচ্ছে অথচ কোনো রকম শর্ত ছাড়াই। এমনকি সেই টাকা যদি আইপ্যাক মেটাতে না পারে, মানে শোধ করতে না পারে, তাহলে কি ব্যবস্থা হবে তারও উল্লেখ নেই। আইপ্যাক মানে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, রাজনৈতিক পরামর্শদাতার সংস্থা হিসেবে যারা কাজ করে, যারা টাকা দিচ্ছে আইপ্যাককে, ইডির দাবি অনুযায়ী বেশিরভাগের সঙ্গে রাজনীতির দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। এমনকি এই টাকা লেনদেনের জন্য ভুয়ো নথি পর্যন্ত নাকি তৈরি করা হয়েছিল। এইটা ইডির দাবি না। তাহলে ইডির দাবি যদি এটা হয় যে যাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বা যাদের দেওয়া হচ্ছে তাদের সঙ্গে, বিশেষ করে যাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, রাজনীতির সম্পর্ক কোথাও নেই, তাহলে ভারতে কত ব্ল্যাক মানি বলেছিল 500 টাকা 1000 টাকা বন্ধ করে দিলে ব্ল্যাক মানি বন্ধ হয়ে যাবে। তো এত ব্ল্যাক মানি কোথা থেকে আসছে আমার তো জানা নেই। আমার হঠাৎ করে অরবিন্দ কেজরিওয়ালের কথা মনে পড়ে যাচ্ছিল। ভদ্রলোক কাঁদছেন, ইডি গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, দিনের পর দিন ইডি সিবিআই গ্রেপ্তার করে রেখে দিল, হঠাৎ করে কোনো খবর নেই, মুক্ত। উমা চিদম্বরমের পাঁচিল টোপকে এরকমভাবেই ধরে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, আজ অবধি কিছু হলো না। কোথায় এটা? আজকে 2019 থেকে 21-এর যে সমস্যা, সেই সমস্যার জন্য রোহতাকের একটা কোম্পানি, হরিয়ানার রোহতাকের একটা কোম্পানি, সেই রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার, মানে শ্রীরামের নামে বদনাম হচ্ছে হয়তো এখানে, সেইটার কোম্পানির থেকে টাকা নিল। টাকা নেওয়ার পরে আজকে 26 সালে এসে সেটা নিয়ে কেস কামারি, তাও ভোটের মাত্র 10 দিন আগে। আপনি দেখেছেন গতকাল আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে বলেছেন যে আপনি ইডি, সিবিআই, ইলেকশন কমিশন, আরও কি আছে, এনআইএ ফেনআইএ, ইন্টারপোল, আপনি নিয়ে আসুন না। নিয়ে এসে আমরা তো দাঁড়িয়ে আছি মানুষের পাশে। আজকে দেখুন আম্বেদকরের জন্মদিন, এই আম্বেদকরের জন্মদিনে আমরা সংবিধানের একজন অন্যতম প্রণেতা হিসেবে তাকে দেখি, তাকে একই সঙ্গে সঙ্গে মানুষের ডিগনিটির প্রতিষ্ঠাতা হিসেবেও দেখি। যখন আম্বেদকর একটা সোশ্যাল ইন্টিগ্রেটেড একটা রিপ্রেজেন্টেশনের কথা বলছিলেন, সোশ্যালি ইন্টিগ্রেটেড রিপ্রেজেন্টেশন, সেটাও একটা এসআইআর। আর এখন যে এসআইআর, যেখানে মানুষের ডিগনিটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, সন্দেহের চোখে দেখা হচ্ছে মানুষকে যে ও মুসলিম কিনা, ও ট্রান্সফর্মড হিন্দু কিনা, তখন মানুষের ঘরের টাকা আটকে দিয়ে পারছে না। মানুষের ঘরের টাকা থেকে, মানুষের ছাদের টাকা থেকে, মানুষের পেটের টাকা থেকে, রাস্তার টাকা থেকে। আমি এখানে শুভময় মৈত্রর কাছে আসতে যাবো। নিঃসন্দেহে শুভময় দা, এইটা সেই দিন ঘটছে আগামীকাল, এই যে এই রাজ্যে প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে যে তল্লাশির ঘটনা, তার হিয়ারিং হতে চলেছে সুপ্রিম কোর্টে। আমি বলছি এই যে একটা যোগসূত্র, সত্যি এটা একেবারে তদন্তের স্বার্থে এই গ্রেফতারি এবং তৎপরতা, নাকি আসলে মুখটা তদন্ত, আসলে মুখোশটা তদন্ত, মুখটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা, যেটা তৃণমূল অভিযোগ করছে? কি মনে হচ্ছে? হ্যাঁ দেখুন, আসলে আপনি যখন জিজ্ঞেস করছেন ক না খ, আসলে ক এবং খ দুটোই আর কি। অর্থাৎ তিথি নক্ষত্র দেখে কাজগুলো অবশ্যই কেন্দ্রীয় সরকার এখন করছেন, এবং তার মানে এই নয় যে কাজগুলো ঘটেনি। এবং এর ফলে যে গোটা বিষয়টা হচ্ছে, যে টাকার পরিমাণগুলো দেখা যাচ্ছে, যে আলোচনাগুলো সামনে আসছে, এই যে টাকা পয়সাগুলো যদি আমাদের মনে হয় যে একেবারে তদন্তকারী সংস্থা যে সঠিক পথে যায়নি, তার মানে সরকারের এই টাকাগুলো একটা ভুল পথে, ভুল জায়গায় গেছে, এবং সরকার জানতেন, নিশ্চিত জানতেন, দীর্ঘ সময় ধরে জানতেন।
এবার বিজেপির পক্ষে খুব সুন্দর যে যুক্তি, সেই যুক্তি কি পাওয়া যাবে যে হ্যাঁ এটা জানা ছিল, আমাদের একটা গোটা বিষয়টার একটা দীর্ঘসূত্রিতা আছে, এই চৈত্র সংক্রান্তি বা তার আগে পরে পয়লা বৈশাখেই আমরা ঠিক করেছিলাম, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আর তৃণমূল বলবে হ্যাঁ এই গোটা ব্যাপারটা তো জানাই ছিল যে এই ধরনের ঘটনা ওরা ঘটাবে নির্বাচনের আগে, মানুষগুলো এই দীনেশবাবু এনাদের সঙ্গে টাকা পয়সার কোনো সম্পর্কই নেই, ওনারা ছুঁয়েও দেখেন না, কিন্তু বিজেপি এই সময় ভোটের আগে এসে ধরলো। আসলে যেটা ঘটছে সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গের রাজনীতি দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের জাঁতাকলে পড়ে গেছে। কেন্দ্রের সরকারে আছে বিজেপি, তাদের যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল সেই ধরনের ব্যবস্থা তারা হয়তো তাদের মতো করে নিচ্ছে, একই সঙ্গে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা বিষয় আছে, ঠিক এসআইআর এর ক্ষেত্রে যেভাবে হয়েছে। অর্থাৎ হ্যাঁ সংস্কারের প্রয়োজন আছে, যে ধরনের ঘটনাগুলো আছে সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু দুটি রাজনৈতিক দলই আমাদের এখানকার পশ্চিমবঙ্গের স্বার্থে বা দেশের স্বার্থে কাজটা যতটা না করছে তার থেকে অনেক বেশি হয়তো করছে নিজেদের রাজনৈতিক যে বিষয়গুলি সেগুলো চরিতার্থ করার একেবারে জন্য। রাজনৈতিক স্বার্থে করছে অনেক বেশি, এটা শুভমা মৈত্র মনে করছেন। আমাদের নিঃসন্দেহে নজর থাকবে যে নববর্ষ অর্থাৎ নতুন বর্ষে এই আইপ্যাক কাণ্ডকে সামনে রেখে বঙ্গ রাজনীতি নতুন কোনো দিকে মোড় নেয় কিনা, বিশেষ করে ভোটের আগে। আর এইবার আপনাদের সামনে রাখবো বিজেপি এবং তৃণমূলকে কিভাবে এক বন্ধনীতে রেখে আজকে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলছেন যে নরেন্দ্র মোদী দুর্নীতিগ্রস্ত হলে তৃণমূলও দুর্নীতিতে পিছিয়ে নেই। 26-এর নির্বাচনের আগে রাজ্যে প্রথম ভোট প্রচার এবং সেই ভোট প্রচারে এসে তৃণমূল ও বিজেপিকে একযোগে তীক্ষ্ণ ভাষায় কিভাবে আক্রমণ করলেন রাহুল গান্ধী, এই প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো, তারপরে এই নিয়ে আমি আলোচনায় আসছি। দেখুন। तो तृणमूल कांग्रेस भी भ्रष्टाचार की रेस में कम नहीं है। আবার 3 দিন পরে কলম্বিয়া বা ভিয়েতনাম পালিয়ে যাবেন না তো? বিহারে তো ইলেকশনের আগে পালিয়ে গেছিল। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর এবারই প্রথম পশ্চিমবঙ্গে এককভাবে ভোটের লড়াইয়ে নেমেছে কংগ্রেস। আর দিন 10 পরই যেখানে আরও একটা বিধানসভা নির্বাচন, সেখানে প্রথম দিন প্রচারে এসে দুর্নীতি ইস্যুতে বিজেপি ও তৃণমূলকে একযোগে আক্রমণ শানালেন রাহুল গান্ধী। शारदा चिट फंड स्कैम, 17 लाख इन्वेस्टर्स का पैसा, 1900 करोड़ रुपए उनको वापस नहीं दिया। रोज वैली चिट फंड स्कैम, 31 लाख इन्वेस्टर्स का पैसा लिया, 6,600 करोड़ रुपए अभी तक वापस नहीं दिए। कोल स्मगलिंग स्कैम, इलीगल माइनिंग, ट्रांसपोर्ट, गुंडा टैक्स कलेक्शन होता है यहां पे ट्रांसपोर्टर्स और परचेजर से। यहां पे सिर्फ तृणमूल कांग्रेस का जो सिंडिकेट है उसको ये 24 घंटा पैसा देते रहते हैं। উনি জানেন না 1988 সালের জুলাই মাসে কলকাতার শহীদ মিনার ময়দানে ওনার বাবার বিরুদ্ধে, রাজীব গান্ধীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে এই বিজেপি, এই সিপিএম, অটল বিহারী বাজপেয়ী আর জ্যোতি বসু হাতে হাত ধরে মিটিং করেছিলেন ভিপি সিংকে মাঝখানে রেখে। উনি সেই বিশ্বাসঘাতকতার ইতিহাসগুলো জানেন না, এখানে এসছেন বড় বড় কথা বলতে। তৃণমূলের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েও। तृणमूल कांग्रेस ने 2021 में बंगाल से वायदा किया था, मुझे याद है, 5 लाख लोगों को रोजगार देंगे। अभी 84 लाख युवाओं ने अनएम्प्लॉयमेंट अलाउंस के लिए अप्लाई किया है। ममता जी कहती हैं 5 लाख युवाओं को मैं रोजगार दूंगी और 84 लाख युवाओं ने अनएम्प्लॉयमेंट अलाउंस मांगा है। मजाक हो रहा है बंगाल के साथ। আপনাদের দল থেকে গাদা গাদা বিধায়ক বিজেপিতে চলে যাচ্ছে, দল ধরে রাখতে পারেন না। তো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বলে বলে বিজেপিকে হারাচ্ছে, তো সেখানে ভোট কেটে ডিস্টার্ব করতে আসছেন কেন? কোন কারণে ডিস্টার্ব করতে আসছেন? বিজেপির ভাষা রাহুল গান্ধীর মুখে আজ, ওনার কি গা জ্বলছে? শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে এসে দুর্নীতির প্রশ্নে নরেন্দ্র মোদীর সঙ্গে আদানিকে জুড়ে নিশানা করেন রাহুল গান্ধী। उन्होंने नरेंद्र मोदी ने बीजेपी को अदानी कंपनी से जोड़ दिया। अदानी के लिए बीजेपी काम करवाती है
और अदानी पैसा, सपोर्ट, मीडिया, फाइनेंस सारा का सारा बीजेपी को देती है। इसका नाम मोदानी कंपनी होना चाहिए। আজকে প্রায় 70 বছরের কাছাকাছি সময় ধরে রাহুল বাবুর স্বর্গত পিতা, তার আগে স্বর্গত ঠাকুমা, স্বর্গতা ঠাকুমা সবাই মিলে ভারত শাসন করেছেন। তারপরেও এরকম বিজেপির উত্থান এবং মানুষের কাছে বিজেপির অ্যাক্সেবিলিটি, সেটা রাহুল বাবুর কাছে পীড়াদায়ক। এদিন উত্তর দিনাজপুরে রায়গঞ্জ, মালদার চাঁচল ও মুর্শিদাবাদের শমশেরগঞ্জে মোট 3টি সভা করেন রাহুল গান্ধী। অর্ণব মুখোপাধ্যায়, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ। দেখুন, এখনো পর্যন্ত যা স্থির হয়ে আছে সেটা হচ্ছে লোকসভায় আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ নিয়ে যে সংশোধনী বিল আসতে চলেছে তা নিয়ে কংগ্রেস একটা বৈঠক ডেকেছে দুদিন পরে। এখনো পর্যন্ত খবর সেই বৈঠকে তৃণমূল কংগ্রেস যোগ দিতে চলেছে। কিন্তু তার আগে প্রদীপ্ত দা, সেই তৃণমূল কংগ্রেস ইন্ডি জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক সেই তৃণমূল কংগ্রেসকে রাহুল গান্ধী সিন্ডিকেট থেকে শুরু করে তোলাবাজি থেকে শুরু করে বেকারত্ব, দুর্নীতি, একাধিক ইস্যুতে আমি রাহুল চক্রবর্তীর কাছে এখানে আসবো। রাহুল দা একেবারে স্পষ্টত তীক্ষ্ণতম ভাষায় আজকে আক্রমণ করে গেলেন। দেখো, প্রথমে একটা কথা স্পষ্ট হওয়া দরকার, ভারতবর্ষে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির যে উত্থান, এক্ষেত্রে কংগ্রেসের ভূমিকাটা কি? যে যে জায়গায় ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে প্রত্যেকটি জায়গায় কংগ্রেস সেখানে স্যারেন্ডার করেছে। অথচ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বারবার এত কিছু সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিজেপিকে প্রতিহত করেছে। অথচ সারা ভারতবর্ষে বারবার অন্ত দেখো সেই কংগ্রেসের হাত ধরে। আজকে যাদের দায় ছিল পুরো ভারতবর্ষে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার, যাদের দায় ছিল দাঁড়িয়ে বিজেপি বিরোধী শক্তি গড়ে তোলার, যাদের দায় ছিল এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তার সাম্প্রদায়িক শক্তিকে বিনষ্ট করা যায়, সেটা না করে শুধু তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে এই ভোটটাকে কেটে বাংলায় বিজেপিকে কংগ্রেসের ডাকা বৈঠকে যাচ্ছে নাকি? সেটাই, মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার কথা বলেছেন তখনই কংগ্রেসের গাত্র দেওয়া হয়েছে। আজকে দাঁড়িয়ে রাহুল গান্ধী এত বড় বড় কথা বলছেন। আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে যে শপথ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, বাংলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেখাচ্ছেন, সেটা কোথায় ভারতবর্ষের রিফ্লেকশন? কোথায় দাঁড়িয়ে আটকাতে পেরেছে? সে তো আঞ্চলিক দলগুলি বাপ, এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় এরা বলেন যেখানে যার যার শক্তি সেখানে সে লড়ো, কিন্তু সেই ফলগুলো তো বিশ্বাস করেনি কংগ্রেস। কংগ্রেস তো তার বড় ভাই সৌরভ আচরণ থেকে বেরিয়ে আসতে পারেনি। এখনো রাহুল গান্ধী কোন স্বর্গে বাস করছে আমি জানি না, কিন্তু তার মনে হচ্ছে বোধহয় সে এখনো সপ্তম স্বর্গে বাস করছে। এখনো সেই কংগ্রেস আছে যে কংগ্রেস দাঁড়িয়ে কিছু করতে পারবে, কিছু করার জায়গা নেই। বাংলায় দাঁড়িয়ে যদি এই সাম্প্রদায়িক বিভাজনকে রুখতে পারে, যদি বাংলায় দাঁড়িয়ে এই বাংলাকে অখণ্ড রাখতে পারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি, গোয়াতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী দেন সেখানে কোনো ভুল নেই। যেই মুহূর্তে একেবারে কংগ্রেস সেখানে প্রার্থী দিচ্ছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল, মানে সেখানে অন্যায় নাকি? শুভ্র, তোমাকে বাংলা কথা বুঝতে হবে যে কংগ্রেসের দায়বদ্ধতা বা কংগ্রেসের একটা সর্ববৃহৎ দল পশ্চিম ভারতবর্ষে দাঁড়িয়ে যারা একটা সময় ধরে এই ভারতবর্ষে একক বৃহত্তম শক্তি ছিল, তাদের আমি বলছি কংগ্রেস তো এইটা দাবি করে এসেছে 2011-তে পরিবর্তনটা হয়েছিল এই কারণে কংগ্রেসের শরিক দল ছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের হাত ধরে কংগ্রেস এসেছিল, সেটা উল্টো বলো। আমি উল্টো বলবো। আজকে তাই বারবার যখন এই যে ভারতীয় জনতা পার্টি যেমন প্রতিটি সাংবিধানিক শক্তিকে রাজনীতিকরণ করে প্রতিহিংসা রাজনীতি করছে, কংগ্রেসও জানি না কি করছে বিজেপির। বেশ, আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসবো। চন্দন দা, আপনি শুনলেন যে কুণাল ঘোষ বলছেন বিজেপির ভাষায় কথা বলছেন কংগ্রেসের রাহুল গান্ধী। শুভ্রজিৎ, তুমি অনেকের কথা বললে, আমি ঠিক কাকে কাউন্টার করবো বুঝে উঠতে পারছি না। তবে একটা জিনিস বুঝে উঠতে পারছি, একটা সরল রেখা যেখানে প্রত্যেকেই পাজেন্ট। রাহুল গান্ধী এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বললেন, প্রত্যেকটি কথা সততা বুকে লিখে রাখতে হবে না, ওই পায়ের হাওয়াই ছুটির নিচে লিখে রাখতে হবে না। এই সততা পশ্চিমবাংলার মানুষ এই দুতরফে, একদিকে মোদিজির গভর্নেন্স আর একদিকে মমতা দেবীর গভর্নেন্সের মাঝখানে দাঁড়িয়ে রিয়ালাইজ করতে পারছেন। সেই শক্ত কথাগুলো আজকে মানুষ অ্যাপ্রিসিয়েট করছেন পশ্চিমবাংলাতে দাঁড়িয়ে। দ্বিতীয় প্রশ্নটা আমি এখানে আনি, কে কিভাবে তাকে এক্সপ্লানেশন করবেন সেটা তার নিজের ইন্টারপ্রিটেশন, সেটা তার দল ইন্টারপ্রিট করবে। কিন্তু একেবারে সত্যি কথা হচ্ছে যে পশ্চিমবাংলায় রাহুল গান্ধীর অ্যাপিয়ারেন্সকে যারা অস্বীকার করছেন, তার কথাগুলোকে যারা অস্বীকার করছেন, তার ইম্প্যাক্টকে যারা অস্বীকার করছেন, তারা কিন্তু তার ভীতির পিছনে লুকাচ্ছেন। পরিষ্কার কথা, তুমি কাউকে দেখবে না। তুমি কুণাল বাবুর কথা বললেন, তুমি বার্তুবাবুর কথা বললেন, রাহুল তো বসেই আছে। পরিষ্কারভাবে কেউ এই এক্সপ্লানেশন করতে পারলেন না যে সত্যি কথাটা রাহুল গান্ধী বললেন কি বললেন না।
একেবারে অঙ্কশাস্ত্র মিলিয়ে একেবারে প্র্যাকটিক্যাল যুক্তিগুলোকে সামনে রেখে আমরা দীর্ঘদিন তোমাদের মতো চ্যানেলে যে কথাগুলো বলছি, রাহুল গান্ধী সভা থেকে পরপর 3টে সভা থেকে একই কথা বলেছেন, পশ্চিমবাংলার রাজনৈতিক অর্থনৈতিক অবস্থার দুর্বিষহ এবং তার সাথে সারা ভারতবর্ষে বেকারিত্বের প্রশ্ন বলেছেন উনি দুর্নীতির প্রশ্ন বলেছেন, উনি উন্নয়নের প্রশ্ন বলেছেন। প্রথম 30টা বছর কেউ বলুক, পশ্চিমবাংলার ইতিহাস যারা জানবে এখনো পর্যন্ত দাঁড়িয়ে স্বাধীনতার পরে সেই বিসি রায় আজকে যদি রাহুল গান্ধী তার পতাকাকে সামনে রেখে বলেন যে দুর্নীতিমুক্ত একটি সমাজ বা যা পশ্চিমবাংলার একটা ব্যাপক ভুক্তভোগীর কারণ এবং পশ্চিমবাংলার মানুষের হিংসা, আমাদের কংগ্রেস নেতা খুন হয়ে যাওয়া, সেটাও উনি উল্লেখ করেছেন। পশ্চিমবাংলায় হিংসা যেভাবে নির্বাচনকে প্রতি মুহূর্তে নির্বাচনকে রক্তাক্ত করে, সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী যে কথাটা বলেছেন, মানুষের রিয়ালাইজেশন। শুভ্রজিৎ, আমি একটা কথা পরিষ্কারভাবে বলছি, উত্তর দেওয়ার দরকার নেই কোনো তৃণমূল নেতার, কারণ তারা বিভিন্ন জায়গাতে কি অ্যালায়েন্স করেছেন। 1998-এর কথা সকলে জানে, কাকে হাত ধরে কুমিরের বেশে নিয়ে এসছেন, তাদের সামলাতে পারছেন না, ফ্র্যাঙ্কেনস্টাইন কীভাবে হয়েছে সকলে জানেন। আরেকটি কথা আমি এখানে বলি, 2011-তে অবশ্যই তুমি ঠিক কথা বলেছো, 2011-তে এই প্রসঙ্গটা স্বীকার করতে হবে, 63টা সিটের 44টা আমরা এনে দিয়েছিলাম, সরকার গঠেছিল তৃণমূল সরকার, এবং সেই সরকারের শরিক থেকে আমরা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, তার কারণ তাদের দুর্নীতি। আজকে যদি রাহুল গান্ধী দাঁড়িয়ে পশ্চিমবাংলার ভূমি থেকে এই কথাটা বলেন, দুর্নীতি হচ্ছে, শিক্ষা দেখুন, নিঃসন্দেহে রাহুল গান্ধী দলীয় কর্মী এবং সমর্থকদের উদ্বুদ্ধ করার সর্বতভাবে চেষ্টা করেছেন। এই কথা পর্যন্ত বলছেন যে কংগ্রেসের এক একজন নেতা কর্মী তারা হচ্ছে একটা বাঘ বা সিংহের মতন, বিজেপি তৃণমূলকে ভয় পায় না, কংগ্রেসকে বেশি ভয় পায়। আমি বলছি রবীন্দ্রবাবু যেভাবে উদ্বুদ্ধ করলেন, যেভাবে বিজেপি এবং তৃণমূলকে এক বন্ধনীতে রেখে একেবারে তীক্ষ্ণতম ভাষায়, ইদানিং সেই ভাষায় দুই দলকে সমানভাবে আক্রমণ করা দেখা যায়নি, তার কতটা পলিটিক্যাল ইম্প্যাক্ট হবে, বিশেষত যেখানে লড়াইটা হতে চলেছে এবারে চতুর্মুখী। হ্যাঁ, এখানে দেখুন পলিটিক্যাল ইম্প্যাক্টের কথাতেই আমি আসবো। এ দল ও দলের কথা বলবে, তারা তাদের প্রত্যেকের নিজস্ব বক্তব্য আছে, এ দল আর এক দলকে অ্যাটাক করবে, এগুলো নির্বাচনের বাজারে কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে এই যে কুণালবাবু বলছেন, বা এটা একটা খুব স্ট্যান্ডার্ড কথা, ভোট কেটে নিয়ে গেছে। আচ্ছা, ভোট কেন কাটবে? ভোট কাটা কি, আমরা ভোটাররা অপশন পেতে চাই, অনেকগুলো অপশনের মধ্যে আমরা বাঁচতে চাই। কোনো পরিসর আসবে না, একটাই পরিষদ থাকবে, তৃণমূল আর বিজেপি আর তৃণমূল, এর মধ্যেই লড়াইটাকে সীমিত রাখতে হবে, তার বাইরে আর কোনো পরিসর উঠতে পারবে না, তাহলে তারা ভোট কাটা। আমি একটা উদাহরণ দিচ্ছি, কসবা বিধানসভায় 2021 সালে শতরূপ ঘোষ 10,500 ভোটে হেরেছিল, 17,500 ভোট পেয়েছিল সেই বছর বিজেপি। তাহলে বিজেপি ভোট কেটেছিল, মানে সেকেন্ড হয়েছিল শতরূপ, বিজেপি ভোট কেটেছিল? কখনোই নয়। তার কারণ বিজেপির ওই ভোট কোনোদিন শতরূপের কাছে আসতো না। তাহলে এই যে কথাগুলো বলছে, কংগ্রেসের ভোট, কংগ্রেসের নিজস্ব ভোট, এই অঙ্কটাই মাথায় রাখতে হবে। ভোট কাটুয়া নয়, বরং যদি আমি গোয়াতে হঠাৎ করে গিয়ে বলি, তাহলে আমার ক্যারিজমা দেখে 5-6টা লোক ভোট দিয়ে দেবে, সেই 5-6টা ভোটও কাটা যাবে, ওইটা ভোট কাটুয়ার লোড। আমি পশ্চিমবঙ্গে এসে যারা প্রতিষ্ঠিত দল, তারা যখন দাঁড়াচ্ছে, একটা পরিসর সৃষ্টির চেষ্টা করছে, এটাকে ভোট কাটুয়া বলতে আমরা। দ্বিতীয় আর একটা কথা বলবো, এর আগের যে পরিসরটা হয়েছে, প্রধানমন্ত্রী একটা কথা প্রধানমন্ত্রী খুব ভালো করে বলছেন, বারবার করে বলেছেন, চুন চুনকে হিসাব ভোগে। আরে আমরাও তো চুনকেই হিসাব চাইছি, গত 5 বছর ধরে চুন করে হিসাব চেয়েছি, কোথায় হয়েছে বলুন তো? একটা কেস দেখানো, ওই সারদা নারদার থেকে যে কথাগুলো প্রধানমন্ত্রী বলছেন, কোন কেসটার হিসাব হয়েছে? আজকে এসে যখন বলছেন যে এই কেসগুলো করবেন, ওই কেসগুলো করবেন, কোনো কেসের হিসাব হয়েছে? কোনো কেসের হিসাব হয়নি। বরং এই যে প্রতীক জৈনের বাড়িতে হলো, ইডি বলল যে আমরা বিরাট করে কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলল আমরা এর পরের দিন আমরা এভিডেন্স দেবো, 7 দিনের জায়গায় 21 দিনে গেল, কিন্তু তাদের যে ভিডিও করার কথা সেই ভিডিওটুকুও করলো না, তারা পিছিয়ে চলে আসলো। এসব দেখলে না খুব গায়ে জ্বালা ধরে। দেখুন, আমি বলছি বিমল শঙ্কর নন্দ নিঃসন্দেহের উত্তর দিতে চাইবেন, কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখবো, আজকে বিজেপির যে বাড়বাড়ন্ত বা বিজেপি ক্রমশ যে শক্তি বাড়াচ্ছে এই রাজ্যে, তার জন্য সরাসরি আজকে তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন রাহুল গান্ধী। আমি বিমল শঙ্কর নন্দর কাছে আসার আগে এই নিয়ে কি বলেছেন দেখাবো আপনাদের। তাৎপর্যপূর্ণ হচ্ছে যে
এর আগে প্রথমে এক বন্ধনীতে রেখে বিজেপি এবং তৃণমূলকে নিশানা করলেন রাহুল গান্ধী, এবং তারপর বিজেপি 3 থেকে একেবারে তার বৃদ্ধি হয়ে 77 পর্যন্ত যে পৌঁছেছে, এবং বিজেপি আজকে যে সরকার গঠন করার মতন দাবি করার জায়গায় পৌঁছচ্ছে, তার কারণ, একমাত্র কারণ তৃণমূলকে দায়ী করেছেন রাহুল গান্ধী। কি বলে দেখাবো এবার আপনাদের। बंगाल में चुनाव हो रहा है, एक तरफ बीजेपी जिसकी नफरत भरी विचारधारा है, हिंसा फैलाती है, उनके प्रधानमंत्री कॉम्प्रोमाइज्ड हैं, उनकी तो बात ही नहीं करनी। दूसरी तरफ बंगाल में टीएमसी पार्टी जो बीजेपी के लिए रास्ता बना रही है, क्योंकि अगर टीएमसी ने अपना काम किया होता, आपको रोजगार दिया होता, नफरत नहीं फैलाई होती, तो यहां पे बीजेपी का कोई सवाल ही नहीं उठता। बीजेपी दिखती ही नहीं बंगाल में। आप हमारे कैंडिडेट्स का समर्थन कीजिए, कांग्रेस पार्टी को वोट दीजिए और ज्यादा से ज्यादा सीटें कांग्रेस पार्टी को दिलवाइए, हमारे लोगों को विधानसभा में भिजवाइए और बंगाल को बदलने का काम कीजिए। আমি দর্শকদের মনে করিয়ে দেব যে কেরালামে যখন প্রচারে গেছিলেন রাহুল গান্ধী, তিনি বলেছিলেন যে এখানে সিপিএম বা বিজেপি বলে কিছু নেই, এটা একটা এমন জায়গায় আঘাত পৌঁছেছে, একটা নতুন কয়েনেজ তৈরি করেছিলেন সিজেপি, কমিউনিস্ট জনতা পার্টি বলেছিলেন তিনি। কার্যত এই রাজ্যেও তো তৃণমূল বিজেপির মধ্যে সেরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এর অভিযোগ করছেন রাহুল গান্ধী। বিমল দা, না একটা কথা বলি, ছোটবেলায় ওই ছায়াছবির গানে একটা গানের মাঝখানের লাইন দুটো মনে আছে আমার, আড়ি ভাব আড়ি আড়ি, পরের লাইন হচ্ছে তোমায় ছেড়ে কি যেতে পারি। মানে এটা ওই ইন্ডিয়া অ্যালায়েন্সের ভেতরে ঝগড়া ঝাঁটির মধ্যে কেন আমাকে টানছো বাবু, ওরা ঝগড়া করছে করুক না, আমি ঝগড়া ঝাঁটির মধ্যে যেতে চাইছি না। বিজেপিও করছে, অঙ্ক তো আমরা অনেক আগে কষে ফেলেছি, ফাইনাল রেজাল্টও দিয়ে দিয়েছি। আমার পরিষ্কার কথা বলি, আচ্ছা রাহুল গান্ধী একটু পড়াশুনো করলে পারতেন। 1990 সালে যে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছিল, ভারতীয় জনতা পার্টি 12% ভোট পেয়েছিল, কিন্তু তখন কিন্তু কেউই কোনো তৃণমূলের জন্ম হয়নি, একার চেষ্টায় পেয়েছিল। 1 2 আচ্ছা ওনাকে আর একটা প্রশ্ন করি, হরিয়ানাতে তৃণমূল কংগ্রেস বলে কেউ নেই, কিন্তু হরিয়ানাতে আমি সেই জায়গাগুলো বলছি যেখানে ভারতীয় জনতা পার্টি খুব ছোট শক্তি ছিল, বড় হয়েছে। হরিয়ানাতে তৃণমূল কংগ্রেস বলে কেউ নেই, ভারতীয় জনতা পার্টি নিজের চেষ্টায় হরিয়ানাতে আজকে একের পর এক সরকার গঠন করছে। আমি ওনাকে ইতিহাসটা শিক্ষা দিই, ইতিহাসটা বলে দিই। 1997 সালে যখন তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়, তখন তৃণমূল কংগ্রেস আদৌ বাঁচবে কিনা কেউ জানতো না। ভারতীয় আমি শেষ করে ভারতীয় জনতা পার্টি যদি না থাকতো, তৃণমূল কংগ্রেস দলটা রাস্তায় বসে বসে ভিক্ষে করতো। আমরা কেন আমি শেষ করি আমরা কেন তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছিলাম? কারণ একটাই, আমরা সিপিএম কে রাজ্য থেকে সরাতে চেয়েছিলাম, যার জন্য আপনারা বেঁচে আছেন বিজেপি দেওয়া তৃণমূলে দেওয়া অটল বিহারী বাজপেয়ী আপনারা সরকার, বেঁচে আছেন, মমতা ব্যানার্জি বেঁচে আছেন এবং আজও আপনারা বেঁচে আছেন। আসলে তৃণমূল দলটা বিশ্বাসঘাতক এরা কিচ্ছু এখনো চান মেরু করে। এরা সেই রাহুল গান্ধী এই রাজনৈতিক তর্কযুদ্ধের মধ্যে কে বেঁচে আছে আর কে মারা গেছে তা নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে দুর্নীতি বেঁচে আছে এবং বেশ স্বাস্থ্যবান হয়ে বেঁচে আছে। আমি ফিরদৌস শামীম আইনজীবীর কাছে আসবো। শামীম দা, আজকে একেবারে রাহুল গান্ধী দুর্নীতি, সেটা কেন্দ্রে শাসক দল অবস্থায় থাকা অবস্থায় বিজেপি কিভাবে করেছে বলে অভিযোগ করছে, রাজ্যে তৃণমূল কংগ্রেস কিভাবে দুর্নীতিকে কার্যত অক্সিজেন দিয়ে যাচ্ছে সেই অভিযোগ করছে, কিন্তু এই দুর্নীতির তদন্ত আদৌ ঠিকভাবে হচ্ছে কিনা খোদ আদালত তো বারবার এই প্রশ্ন তুলেছে। রাজনৈতিক চাপানুতরের মধ্যে দুর্নীতি কি সেই অন্ধগলির মধ্যে হারিয়ে যাচ্ছে তার তদন্ত? একদমই। দেখুন আমি বলি যে এই রাজ্যে আমি যদি চাকরি দুর্নীতির জায়গা থেকে ধরে, প্রতিটি নিয়োগে সিবিআই এবং ইডির তদন্ত ভার আদালত তুলে দিয়েছিল সিবিআই এবং ইডির হাতে। সেই তদন্ত ভার তুলে দেওয়ার পরে এখন পর্যন্ত এন্ড রেজাল্ট কি? পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ঘুরে এসে বাড়িতে এসে বসে গেছেন, এখনো পর্যন্ত কিন্তু ট্রায়াল সম্পূর্ণ হয়নি। এই দেখুন এই প্রতীক জেনের যে কোম্পানি আইপ্যাক, তার একজন অন্যতম ডিরেক্টরকে গ্রেপ্তার করলেন। আচ্ছা এই যে
তদন্ত যখন শুরু হয়েছিল এই আইপ্যাকের প্রতীকজনের বাড়িতে এবং অফিসে, সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন। এই যে ভাবুন যে আইপ্যাক নামক একটা কোম্পানিটি, এরা একটা কর্পোরেট কোম্পানি যারা এই মূলত তৃণমূলের পরামর্শদাতা হিসেবে কাজ করেন। সেখানে কিন্তু কোল স্ক্যামের 20 কোটি টাকা ঢুকেছে বলে অভিযোগ। আচ্ছা, এই সমস্ত কোম্পানিগুলো তারা মূলত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এরা যে বেসিক্যালি ডেমোক্রেসিকে নতুন একটা ফর্ম দিচ্ছে সেই বিষয়ে, এবং শুধু তাই না, তারা একেবারে গভর্নমেন্ট বিভিন্ন সংস্থায় তাদের ইন্টারভেনশন হয়ে যাচ্ছে। এই নিয়ে তদন্ত কি শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করলাম, ভোটের আগে একজনকে গ্রেপ্তার করলাম, এখানেই থেমে থাকবে? এই যে আদালত ধরুন একটার পর একটা তদন্তের নির্দেশ দিয়েছে এবং কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের নির্দেশ দেওয়ার পরে সেই কেন্দ্রীয় সংস্থা তদন্তটা কতদূর এগিয়ে নিয়েছে, সেখানে দু রকম বেনিফিশিয়ারি আছে। এক হচ্ছে যারা চাকরি পেয়ে বেনিফিট পেয়েছেন তারা এক ধরনের বেনিফিশিয়ারি, আর যারা টাকা পেয়ে বেনিফিট পেয়েছেন তারা আর এক ধরনের বেনিফিশিয়ারি। এখন যদি যারা টাকা পেয়ে বেনিফিট পেয়েছেন তাদের সকলের কাছে পৌঁছতে হয়, তাহলে যারা চাকরি পেয়ে বেনিফিট পেয়েছেন তাদের কাছেও পৌঁছতে হবে, তাদের ইনভেস্টিগেশনের আওতায় আনতে হবে। আমার প্রশ্ন, যেখানে আদালত নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে তাদের প্রয়োজনে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করতে হবে, আপনারা এখনো পর্যন্ত এই সিবিআই, এই ইডি কতজনকে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করেছেন এবং সেই ইন্টারোগেশনের এন্ড রেজাল্ট কি? এখনো পর্যন্ত সিবিআই বা ইডি এখনো পর্যন্ত বলতে পারবেন না কতজনকে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করে এন্ড রেজাল্ট দিতে পেরেছেন। একেবারে এই এন্ড রেজাল্টটা তো বারে বারে আদালত, সেটা কলকাতা হাইকোর্ট হতে পারে বা সর্বোচ্চ আদালত হতে পারে, তারা দেখতে চেয়েছে। আমার প্রশ্ন এটাই যে রাজনীতির পাকে চক্রে চাপানুতর হয়, একেবারে সেটাকে নিয়ে পাবলিককে অ্যাড্রেস পর্যন্ত করা হয়, কিন্তু সেই দুর্নীতির তদন্ত দিনের আলো শেষ পর্যন্ত দেখতে পায় তো, পাবে তো? এবার আপনাদের সামনে রাখবো ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়তে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিলেন এবং বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন পশ্চিমবঙ্গে মহিলাদের ওপরে অত্যাচার কিভাবে হয়েছে সে কথা মনে করিয়ে দিন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে কসবা ল কলেজ বা সন্দেশখালী, যেখানে যেখানে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা ঘটেছে সেটাকেই প্রচারের হাতিয়ার করে নেমে পড়ুন। ঝাঁপিয়ে পড়তে ভোট প্রচারে এই সমস্ত ইস্যুকে হাতিয়ার করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলছেন যে ডাক্তার বোনের সঙ্গে কি হয়েছিল, ছোট ছোট মিটিং করে সেই কথাগুলো বলুন সাধারণ মানুষকে। কসবা ল কলেজ থেকে সন্দেশখালী কি ঘটেছিল সেই দিনগুলোতে, সেই সমস্ত জায়গায় কি হয়েছিল সেইগুলো মনে করান। তৃণমূল যখন মাথা নিচু করে কথা বলে কিন্তু আসলে কি করে তারা, সেইটা সাধারণ মানুষের কাছে তুলে ধরুন। মা বোনেদের কান্নার ভিডিও দেখিয়ে সবাইকে মনে করিয়ে দিন সেই দিনগুলো। তৃণমূল ক্ষমতায় ফেরলে, যদি ফেরে, তাহলে কি দেখতে হবে, কি দেখাতে হবে সেটাও মানুষকে বলুন। মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে সেটাকে হাতিয়ার করে প্রচারে পুরো দমে নেমে পড়ুন। বুথ কর্মীদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। अपने क्षेत्र में हुए अपराधों की सूची बनाइए। आप लोगों को बताइए कि ये अपराध इसलिए हो रहे हैं क्योंकि गुंडों को टीएमसी के बड़े बड़े नेताओं का आशीर्वाद है। पुलिस थाने में भी उनके गुंडे बैठे हुए हैं। ये सारी बात आपको लोगों को जाकर के याद करानी पड़ेगी, बतानी पड़ेगी। महिलाओं से विशेष संपर्क करें, महिलाओं की छोटी छोटी मीटिंगें करें और उनको जब आप मिले, बहनों को मिले, तो उनसे जो बड़ी बड़ी घटनाएं हुई, बड़ी चर्चास्पद घटनाएं हुई, जैसे डॉक्टर बेटी वाली घटना हो, लोकपाली वाली घटना हो, संदेश खाली की बात हो, ये पुरानी सारी चीजें वीडियो निकालिए और लोगों को वीडियो दिखा दिखा करके सारी बातें याद कराइए। जो माताएं बहनें रो रही हैं वो उनको दिखाइए, ताकि महिलाओं को याद आए कि टीएमसी वाले आज आकर के भले सर झुकाकर बात करते हैं, लेकिन सत्ता में आते ही कैसा जुल्म करते हैं, ये सारी बात बताइए। আমি শুরুতে প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসব। মহিলাদের ওপর নারী নির্যাতনের যাবতীয় ঘটনা প্রয়োজনে ছোট ছোট মিটিং করে স্মরণ করিয়ে দেওয়ার কথা প্রধানমন্ত্রী বলছেন। শুধু তাই নয়, আরও একটা কথা বলছেন যে নির্বাচনের আগে তৃণমূল আর নির্বাচনের পরে তৃণমূলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। মাথা নিচু করে নির্বাচনে প্রচারের সময় তৃণমূল নেতারা কথা বলবেন, কিন্তু যেই মুহূর্তে ক্ষমতায় তারা আসবেন সঙ্গে সঙ্গে তাদের অন্য রূপ।
না, এই রূপগুলো দেখতে গেলে ওনাকে সঙ্গে সঙ্গে ওই আরজি করের কেসে সিবিআই কি করলো সেটাও একটু মানুষকে বোঝাতে হবে। আমি জাস্ট একটা কোট করছি, একটা আদালতের কেস, একটা রেপ মার্ডার নিয়ে আদালত বলছে একটা শিশুর রেপ মার্ডার কেস নিতে এত অনীহা, কোর্টের বিবেককে নাড়িয়ে দিচ্ছে এই ঘটনা। পুলিশ পরিবারকে ভয় দেখাচ্ছে। 4 বছরের শিশু, 1 সপ্তাহ আগের ঘটনা, উত্তরপ্রদেশ। ও মোদিজি, আপনি দেখাবেন না এই ঘটনাগুলো? আপনার রাজ্যে তো হচ্ছে, কেন দেখাবেন না মণিপুরের ঘটনা যেখানে উলঙ্গ করে একজন মহিলাকে রাস্তা দিয়ে পাঠানো হচ্ছে? দেখাবেন না বিহারের সেই ঘটনা যেখানে বক্ষে হাত দিয়ে যুবকরা মহিলাকে রাস্তা দিয়ে নিয়ে চলে যাচ্ছে? দেখাবেন না ওড়িশার সেই ঘটনা যেখানে অটো থেকে ফেলে দিয়ে নেশাগ্রস্ত অবস্থায় মহিলাকে পাচারের চক্রান্ত করা হচ্ছে? দেখাবেন না রাজস্থানের ঘটনা? দেখাবেন না উত্তরপ্রদেশের, মধ্যপ্রদেশের ঘটনাক্রমগুলো? নয়ডায় আজকে যে আন্দোলনটা চলছে শ্রমিকদের, সেটা দেখাবেন না? কোন আন্দোলনটা আপনি দেখাবেন বলুন তো? যখন বুলডোজারের জন্য আজকে উত্তরপ্রদেশে মহিলা যারা ভোট দিয়েছে বিজেপিকে, সম্ভ্রান্ত শ্রেণী, সেই গুজরাটিদের, সেই উত্তরপ্রদেশের সেই মারাঠিদের, মারোয়ারিদের যে যন্ত্রণা আপনি বুলডোজার নীতিতে আনছেন, কাঁদছে লোকেরা, ভিডিওর পর ভিডিও আসছে, দেখাবেন না সেগুলো? আপনারা যা বলেন আর যা করেন পুরো আলাদা। আমরা যা বলি তা করি। আমরা লক্ষ্মীর ভাণ্ডার বলেছি, আমরা লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দিয়েছি। আমরা বলেছি যেদিনকে আরজিকর ঘটেছিল এই চ্যানেলে সুমন দাকে দেওয়ার শোতে যে দিদি বলেছেন আমার বাড়ির মেয়ে চলে গেছে বলে মনে হচ্ছে আমি প্রয়োজনে সিবিআই দেওয়া হয়েছে। এবং অভিজিৎ বাবু, যার বিরুদ্ধে আপনারা এত অভিযোগ করেছেন, ইলেকশন কমিশন তো তাকে ডিউটিতে দিল, তিনি তো সাসপেন্ডে ছিলেন। তার মানে আপনারাই তো বলছেন যে আরজি করের ঘটনায় পুলিশ যা করেছে সেটাই ঠিক। কোন দিকে যাবে মানুষ? মিথ্যাচারিতার একদম চূড়ান্ত নিদর্শন আপনারা। আগে টাকা আটকে দিচ্ছেন কারণ বলছেন আপকিবার 200 পার হয়নি, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা পায়, একটা ফোন করে বন্ধ করে দেবো, এবং সত্যি সত্যি বন্ধ করে দিয়েছেন। আপনারা সেগুলো বলুন যে কেন এখনো রেখাপাত্র নিজের বাড়ি পায়নি। আপনার নেতা তো সেই রেখাপাত্র এত অত্যাচারিত সন্দেশখালীর কথা বলছেন, সেই সন্দেশখালীর ভিডিও মনে নেই যে আপনার নেতারা বলছে 2000 টাকা দিয়ে আমাদেরকে সবাইকে এইভাবে বলতে বলা হয়েছিল, সাদা কাগজে সাইন করতে বলা হয়েছিল? সেই ভিডিওগুলো দেখাবেন না? বিমল শঙ্কর নন্দ, আমি বলছি হাজারো অভিযোগ, উত্তরপ্রদেশের কথা বললেন, পাশাপাশি আরজি করের কথা বললেন। আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেব, এই আরজি করের মামলা যখন সর্বোচ্চ আদালতে চলছে, সিবিআই যে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছিল সেটা দেখে তৎকালীন মহামান্য প্রধান বিচারপতি বলেছিলেন যে এই রিপোর্ট দেখে আমি বিচলিত। এমনকি সলিসিটর জেনারেল এই কথা বলেছিলেন, তদন্ত সিবিআই করবেটা কি করে? দ্য প্লেস অফ অকারেন্স হ্যাজ বিন অল্টার্ড, অর্থাৎ যেখানে অপরাধ ঘটেছে জায়গাটাই বদলে দেওয়া হয়েছে। এরকম হাজারো কিন্তু অভিযোগ তদন্ত চলাকালীন একাধিক ক্ষেত্রে উঠেছে। কিন্তু উত্তর নেব বিমল শঙ্কর নন্দ। বাংলার রাজনৈতিক বাস্তবতা থেকে পালিয়ে যেতে গিয়ে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, শুধু আমেরিকা যাওয়াটা বাকি ছিল আর কি। টিকিট পেলে সেখানেও পালাতো। তো আমি বলে দিই, তৃণমূলকে পালাতে হবে, রাজ্য ছেড়ে পালাতে হবে। আচ্ছা প্লিজ বিমলদা বলে নিন, বিমলদা বলে নিন। না একটা বিমল শঙ্কর নন্দ আমি বলবো, সেটা হচ্ছে এই 15 দিন পরে যখন এরা হারবে, আর 18-20 দিন ব্যাপার, এদের দলে দলে রাজ্য ছেড়ে পালাতে হবে, কারণ মানুষের সামনে দাঁড়ানোর ক্ষমতা এদের নেই। কেন সিবিআইকে অভয়ার বিচারের ভার দেওয়া হয়েছিল? কারণ একদম সর্বোচ্চ জায়গা থেকে ওই হতভাগ্য মেয়েটার ডেড বডি পুড়িয়ে দেওয়া হয়েছিল। তার বাবা মা পুলিশের পায়ে ধরে কেঁদেছে যে আমার মেয়ের ডেড বডিটা আমাকে দাও। তাতে জোর করে নিয়ে গিয়ে তাদের পোড়ানো আমি শেষ করি। আমি বলে দিচ্ছি, আমরা ক্ষমতায় এলে কলার ধরে সবকটাকে তুলে নিয়ে জেলে ফেলে দেব, এই ঘাড় ধরে কলার ধরে। দ্বিতীয় কথা বলি, সেটা হচ্ছে কসবা ল কলেজে একটি মেয়েকে শুধু গ্যাং রেপ করা হয়নি, সে মেয়েটা অসুস্থ হয়ে পড়তে তার মুখে ওষুধ দিয়ে আবার রেপ করা হয়েছে। যে করেছে সে তৃণমূলের এক দুষ্কৃতী, এবং সেখানকার পরিচালন সমিতির সর্বোচ্চ কর্তৃপক্ষ তাকে বসিয়েছে। ওই লোকটিকে অ্যারেস্ট করা হলো, তাদের ছেড়ে রাখা হলো। আসলে পশ্চিমবঙ্গ এখন রেপ ক্যাপিটাল। এখানে একজন মহিলারও কোনো রকম সম্মান নেই, একজন মহিলারও কোনো রকম নিরাপত্তা নেই। সেই শুরু হয়েছিল পার্কস্ট্রিট থেকে, যেখানে সাজানো ঘটনা বলা হয়েছিল। তাই আমি পরিষ্কার বলে দিই, এই তৃণমূল কংগ্রেসে বিচার হবে। আমরা দরকার হলে কলকাতা ময়দানে বিচার করব সবকটা। সেটা সিবিআই মানতে বাধ্য হয়েছে। আপনারা রেপ ক্যাপিটাল চালান, দিল্লি থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনারা রেপ ক্যাপিটাল চালান। আপনারা রেপিস্টদের নিজেদের ঘরে নিয়ে মালা পরিয়ে দেন। এই ধরনের বিশৃঙ্খলার জায়গা আপনাদের রাজ্যে চলে, আমাদের এখানে বিচারের কথা বলছেন। আমি শুধু একবার মনে করিয়ে দেব, যখন এই আরজি করে কথা বারে বারে উঠছে, তো এই আরজি করে একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের নির্দেশ যখন দেওয়া হলো, সেখানে একেবারে নির্দেশনামা ছত্রে ছত্রে সিবিআই এর তদন্ত এবং ভূমিকা নিয়ে মহামান্য বিচারক কি বলেছিলেন সেটাও কিন্তু সমানভাবে মনে রাখা দরকার। যে কার্যত যেভাবে পুলিশ তদন্ত করেছে, সিবিআই সেই তদন্তের জুতোই পা গলিয়েছে। আমি এইখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। এর মধ্যে আবার এই আরজি
আরজিকর মামলা রিওপেন হতে পারে তার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। তার কারণ কলকাতা হাইকোর্ট সিবিআই প্রয়োজনে সঞ্জয় রায়কে আবার জিজ্ঞাসাবাদ এবং অন্য কাউকে প্রয়োজন হলে জিজ্ঞাসাবাদের কার্যত ছাড়পত্র দিয়েছে। কিন্তু আমি বলছি, যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় নেতাকর্মীদের ছোট ছোট মিটিং করে পুরনো একাধিক অপরাধের ঘটনা জনসমক্ষে নিয়ে আসার, মহিলাদের সামনে তুলে ধরার একটা ভয়ের বাতাবরণ কিভাবে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে বলে অভিযোগটা সামনে আনছেন এবং সেটাকে প্রচারের আলোয় আনতে বলছেন, আলটিমেটলি কতটা সুবিধা এতে বিজেপি পাবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, প্রথমে এটা বলবার আগেই আমি একটা প্রদীপ্তর কথার পরিপ্রেক্ষিতে বলি যে সারা ভারতের বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি আছে, অন্যায় হয়েছে, সেই অন্যায়গুলো একান্তভাবে অনুচিত। সেগুলো অন্যায় 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 অপরাধ। কিন্তু একটা অন্যায় দিয়ে আর একটা অন্যায়কে জাস্টিফাই করার চেষ্টা, এইটা অত্যন্ত অন্যায় কাজ। আমি একটু বলে বিজেপি বলতে যাচ্ছে, তখনই আমি বলবো বিজেপি ওই কাজ যে এই করেছে, এইটা কিন্তু ঠিক না। দ্বিতীয় নম্বর বলা, এগুলো তো সত্যি কথা। সন্দেশখালীর যে আজও ওই যে ভোলানাথ ঘোষের ছেলে, তাকে মেরে দেওয়া হলো। মারার কথা ছিল ভোলানাথ ঘোষকে, তার ছেলে গাড়িতে ছিল, তার ছেলের ড্রাইভার সব মরে গেল। পুলিশ জানতো না? পশ্চিমবঙ্গে কি হচ্ছে যে ভোলানাথ ঘোষ একটা উইটনেস শেখ শাহজাহানের, আর পশ্চিমবঙ্গ পুলিশ তো তার উইটনেসের একটা ইয়ে দেয়নি, একটা আরে তাকে তো একটা প্রোটেকশন সিকিউরিটি দেবে, উইটনেসের সিকিউরিটি সিবিআই দেবে কেন? কেন দেবে না? কেন কেসটা সিবিআই তদন্ত করতে, সিবিআই করবে, সিবিআই দেবে না? সিবিআই রাজ্য সরকারকে ডাইরেকশন দেবে না? এটা কি বলছেন? সিবিআই থানা থেকে নিয়ে যাচ্ছে, থানা দেবে না, সিবিআই দেবে। আচ্ছা বলে নিন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বলে নিন। এই সন্দেশখালীর ঘটনা যখন ঘটছে, তখন বারবার করে শাসক দল সেটাকে অস্বীকার করবার চেষ্টা করেছে। এটা তো কোনো শেখ শাহজাহান বলে না, তার শিবু হাজরা, উত্তম সর্দার, এরা তো ওটা ওখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নয়। এটা ছিল একদমই তৃণমূল গঠিত ব্যাপার। তাই তৃণমূলের নেতা তারা যেভাবে হামলা করে গেছে মহিলাদের উপর, এটা নিশ্চয় হামলা, ওটা পিঠে পিঠে বাজার কথা। এই মহিলাদের উপর অত্যাচারের গুচ্ছ গুচ্ছ অভিযোগে সন্দেশখালীতে উঠেছিল। সেই ঘটনাটা যদি স্মরণ করানো হয়, তাহলে তো মানুষের আগুন জ্বলবে। সেই ঘটনা নিশ্চয়ই নিশ্চিত আজকে এই মুহূর্তে তো কসবা ল কলেজের ঘটনা স্মরণ করানোর দরকার মানুষকে। কেন দরকার নয়? শাহজাহান সন্দেশখালীর কথা দরকার। যে ওই জয়ন্ত সিং যে মারছিল ওই মেয়েটিকে সবার সামনে দাঁড় করিয়ে, সেটা দেখানো দরকার। এইগুলো তো পশ্চিমবঙ্গে ঘটেছে এবং আবারও ঘটতে পারে। আমি শুধু একেবারে যেটা প্রদীপ্ত মুখোপাধ্যায় বলছেন, আমরা ব্যবস্থা নিয়ে আমরা সমর্থন করি না। আমি শুধু মনে করিয়ে দেব, এই শেখ শাহজাহান নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, যে শেখ শাহজাহানকে টার্গেট করে কেন্দ্রীয় এজেন্সি ঢুকেছিল। আমি শুধু তথ্যের খাতিরে এটা তৃণমূল মুখপাত্রকে মনে করিয়ে দিলাম। কিন্তু আমি এখানে আরেকবার দর্শকদের মনে করিয়ে দেব যে নরেন্দ্র মোদী দলীয় নেতাকর্মীদের কিভাবে ঠিক কোন রণকৌশলে প্রচারে যেতে হবে তার একেবারে কার্যত একটা দিক নির্দেশ করে দিয়েছেন। কি বলেছেন দেখুন। आप अपने क्षेत्र में हुए अपराधों की सूची बनाइए, आप लोगों को बताइए कि ये अपराध इसलिए हो रहे हैं क्योंकि गुंडों को टीएमसी के बड़े बड़े नेताओं का आशीर्वाद है। पुलिस थाने में भी उनके गुंडे बैठे हुए हैं। ये सारी बात आपको लोगों को जाकर के याद करानी पड़ेगी, बतानी पड़ेगी। महिलाओं से विशेष संपर्क करें, महिलाओं की छोटी छोटी मीटिंगें करें और उनको जब आप मिले, बहनों को मिले, तो उनसे जो बड़ी बड़ी घटनाएं हुई, बड़ी चर्चास्पद घटनाएं हुई, जैसे डॉक्टर बेटी वाली घटना हो, लोकपाली वाली घटना हो, संदेशखाली की बात हो, ये पुरानी सारी चीजें वीडियो निकालिए और लोगों को वीडियो दिखा दिखा करके सारी बातें याद कराइए। जो माताएं बहनें रो रही हैं वो उनको दिखाइए, ताकि महिलाओं को याद आए कि टीएमसी वाले आज आकर के भले सर झुकाकर बात करते हैं, लेकिन सत्ता में आते ही कैसा जुल्म करते हैं, ये सारी बात बताइए।
আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসবো। অর্থাৎ এইটা নরেন্দ্র মোদী বলে দিচ্ছেন দলীয় কর্মী সমর্থক এবং কর্মকর্তাদের এইভাবে প্রচার করতে যে তৃণমূল আর ভয় হচ্ছে সমর্থক। দেখো, একটা কথা একেবারে পরীক্ষিত সত্য, সেটা হলো নরেন্দ্র মোদীজি যে কথাগুলো বললেন এই ভয়াবহ দিকগুলো, নারী সুরক্ষার দিকগুলোকে নিয়ে পশ্চিমবাংলায়, এগুলো একেবারে অতীব সত্য, কিন্তু ভুল লোকের দ্বারা প্রণোদিত। মানে আমি বলতে চাইছি, উনি বলছেন আমাকে সর্বভারতীয় এখন এই মুহূর্তে ডেসক্রাইব করে দেওয়া হবে ট্রাভেল করছি না। একটা ন্যাশনাল পার্টি, যেখানে এই ন্যাশনাল পার্টি শুধু সরকার চালাচ্ছে না কেন্দ্রের, রাজ্যের সরকার চালাচ্ছেন মোস্টলি, সেখানে দাঁড়িয়ে তাদের রেকর্ডগুলোকেও বুঝতে হবে যে এই অ্যাডভাইসটা ওয়ান অফ দ্য স্টেট, পশ্চিমবঙ্গ তো একটা স্টেট হবে, সেখানে দাঁড়িয়ে এই স্টেটের ক্ষেত্রে মানে আমি যদি কোনো একটা আমি বারবার একটা কথা বলছি যে কথাগুলো বললেন আমি ডেফিনেটলি একে সাবস্ক্রাইব করি। আমি বলছি উনি একদম সঠিক কথা বলেছেন, আপনারাও যেটা বলছেন, কিন্তু উনি একজন ভুল মানুষ এই কথাগুলো বলবার জন্য, কারণ ওনার গভর্নেন্সে গোদরাকেও আমাকে মাথায় রাখতে হবে, বিলকিস বানুকেও মাথায় রাখতে হবে। আমি শুধু সে কথা, আপনি চিৎকার করলেও এটা সত্যি, আপনি চিৎকার করলেও এটা সত্যি। আমি অন্য কথা বলছি, আমি বলতে চাইছি ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়ে রাহুল গান্ধী আজকে বললেন দুটো দলই সমান, ভুল বলেছেন কি? বাস্তব চরিত্র তো সেখানে আজকে দুটো দলের ক্ষেত্রে প্রমাণিত হচ্ছে, একজন কেন্দ্রে একজন রাজ্যে, এবং সেখানে আমরা শূন্য জায়গাতে দাঁড়িয়ে আছি, বিধানসভায় কোনো অ্যাপিয়ারেন্স নেই। এই দুটো দল গত 5 বছর কিভাবে চালালো সাধারণ মানুষের অনুভব নেই, সাধারণ মানুষ বুঝছেন না কিভাবে এই দুটি দল শুধু তুতু মায় করে চালালো, কোনো পলিসি ওরিয়েন্টেশন নেই, শুধু দুর্নীতি, শুধু দুর্নীতি, শুধু ধর্ম, শুধু মানুষের বিভাজন। এই জায়গাতে দাঁড়িয়ে কুশিক্ষা, অশিক্ষা, সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জানেন না ঘটনাগুলো ঘটেছে। উনি শুধু পশ্চিমবাংলার জন্য অ্যাডভাইজার, আর যেখানে উনি গভর্ন করছেন সেখানকার জন্য উনি কে? তিনি তো রুলার। কাকে অ্যাডভাইস করছেন? আবারও বলছি, ভুল লোক ব্যাখ্যা দিচ্ছেন সঠিক, এটা পশ্চিমবাংলার ঘটনা, কিন্তু মোদিজি এর রিপেয়ার করতে পারবেন না। কিন্তু তারপরেও প্রশ্ন উঠবে যে এরপরেও বিকল্প শক্তি হিসাবে এই রাজ্যের মানুষ কি কংগ্রেসকে বেছে নিতে চাইছে? এখন এই ছবিটা বদলাবে কিনা 26-এর ভোটে আমরা জানি না, কিন্তু যে কথা নরেন্দ্র মোদী বলেছেন তার পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের তরফে এসেছে। কুণাল ঘোষ কি বলছেন একবার দেখব। তার পাশাপাশি আপনাদের বলবো যে ছবি সামনে আসছে যে ভোটের মুখে গাড়িতে তল্লাশির নামে হেনস্থার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, এটা তৃণমূলের তরফে অভিযোগ সামনে আসছে। মুখ্যমন্ত্রী ছাড়া তৃণমূলের প্রার্থীদের গাড়ি বেছে বেছে তল্লাশি চালানো হচ্ছে, বেছে বেছে সরকারি সুরক্ষা পাওয়া নেতাদের গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। অভিষেক তার নাম করে তল্লাশি করতে বলা হচ্ছে। কেন্দ্রীয় সুরক্ষা থাকা বিজেপি নেতাদের গাড়ি যদি তল্লাশি হয়, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি তাহলে চেকিং করা হোক, এই কথা কিন্তু বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে, এই অভিযোগ তোলা হচ্ছে। দেখবো একবার। তৃণমূলকে বেছে বেছে মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া তাকে কিভাবে ডিস্টার্ব করছে তো আপনারা দেখতে পাচ্ছেন। বাকি প্রোটেক্টিভ যারা আছে তাদের গাড়ি চেক করতে হবে, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। এবার আমরা যদি উল্টে বলি যে বিজেপির যে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল সিকিউরিটি যাদের আছে, তাদের যদি এখন চেক করা শুরু হয়, সেন্ট্রাল সিকিউরিটি যাদের আছে, এই যে অমিত শাহ এসে যে বাংলায় বসে আছেন, তাহলে তাকে পুরোদস্তুর তাঁর যাতায়াত তল্লাশি রাখা হোক, হেলিকপ্টার তারা যেখানে যাতায়াত করছেন, এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির যারা আসছেন নিরাপত্তা নিয়ে, আগে পিছে কেন্দ্রীয় বাহিনী, তারা টাকা বিতরণ করছেন কিনা, তাহলে সেটাও তদন্তের আওতায় আসুক, তাদের চেক করা হোক। শুধুমাত্র তৃণমূলের প্রার্থীদের, তৃণমূলের প্রোটেক্টিদের, তৃণমূলের যারা নিরাপত্তা পান, বিশেষভাবে অভিষেকের নাম বলে এবং তার স্ত্রীর নাম করে তাদের বলা হচ্ছে তল্লাশি করতে হবে। আমাদের লুকোনোর কিছু নেই। আমাদের প্রার্থীরা বা আমাদের প্রোটেক্টিরা যাতায়াত করলে, কেউ চেক করলে আমাদের কিছু বেরোবে না, কিন্তু যারা বাইরের থেকে ভোটের সময় ঢুকছে তাদের তল্লাশি হবে না কেন? দেখুন, প্রধানমন্ত্রীর মন্তব্যের পাল্টা মন্তব্যটা কুণাল ঘোষের নয়, কিন্তু তৃণমূলের তরফে এইটা একটা নতুন অভিযোগ করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী ছাড়া তৃণমূল প্রার্থীদের গাড়ি বেছে বেছে তল্লাশি করা হচ্ছে। আমি দ্রুত প্রতিক্রিয়ার জন্য রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো।
সুরক্ষার জন্য গাড়ি চেক করা হবে, এটা তো খুব স্বাভাবিক। এই কারণে দেখুন, ঘটনা হচ্ছে যে যাদের সঙ্গে গাড়িতে সুরক্ষা থাকে তার মানে তারা পুলিশ প্রোটেকশনে আছে। পুলিশ প্রোটেকশনে থাকলে খুব স্বাভাবিকভাবেই তাদের গাড়ি চেক হয় না। এখন এটা তো একটা কপিবুক মানে রুল, যে তাদের গাড়িতে কিছু বেরিয়ে যাচ্ছে কিনা সেটা দেখবার কথা বলা হচ্ছে। তুই কুণাল ঘোষ বলেছেন বিজেপির গাড়ি চেক হচ্ছে না কেন, তারা ইলেকশন কমিশনকে বলল। ইলেকশন যখন ঘটনাগুলো ঘটছে তখন বলছেন আমাদের কোনো দায়িত্ব নয় ইলেকশন কমিশনের। তাহলে উনি এইসব না করে উনি ইলেকশন কমিশনকে জানান, চিঠি লিখুন, বড় চিঠি লিখুন, চিঠি লিখে জানান। ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই ঘটনা বারবারই ঘটেছে, সেই জন্যই এই সতর্কতা নেওয়া হচ্ছে। না দেখো, বেছে বেছে বলার বিরুদ্ধে তো খুব একটা আমি কিছু মানে অদ্ভুত দেখছি, এটা তো চিরকালীন নিয়ম। আজকে দাঁড়িয়ে সর্বভারতীয় জায়গার ক্ষেত্রে সিবিআই ইডিদের বেছে বেছে নেতাদের বাড়িতে পাঠানো হয়েছে। সে তুমি চিদম্বরমের বাড়ির টপকা ইডি ঢুকুক, বা তুমি যাকে তুমি দেখবে তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতাকে মেলাইন করার জন্য একের পর এক সিবিআই ইডিকে পাঠানো হয়েছে। তো আজকে দাঁড়িয়ে নারায়ণ রানের বাড়িতে কবার ইডি গেছে, সিবিআই গেছে। অজিত পরের বাড়িতে কবার ইডি গেছে, সিবিআই গেছে। শুভেন্দু অধিকারীর বাড়িতে কবার সিবিআই ইডি রেড হয়েছে। এই প্রশ্ন উত্তর দেবে কে? প্রধানমন্ত্রী। তুই বলো না কে উত্তর দেবে? রবীন্দ্রকেও জিজ্ঞেস করছি আমি। তো বেছে বেছে শুভেন্দু অধিকারীর নামে, যার নাম এফআইআর আছে, যার নাম দাঁড়িয়ে সিবিআই বলছে তার নামের বিরুদ্ধে এফআইআর আছে, তো তার বাড়িতে কবার ইডি গেছে? আজকে বেছে বেছে শুধুমাত্র অবিজেপি নেতাদের বাড়িতে, এটা তো হবেই। তো গাড়ি তো সে একই প্রক্রিয়া চলছে। আজকে এই ভিন্ডিকটিভ যে এই প্রতিহিংসা পরায়ণতা, এবং আজকে দাঁড়িয়ে বেছে বেছে অবিজেপি বিজেপি না করলে তার বিরুদ্ধে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই যে ভিন্ডিকটিভ আচরণ, এটা বেশ ভিন্ডিকটিভ অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসায় কাজ করা হচ্ছে বলে একেবারে তৃণমূলের তরফে আপনারা শুনলেন কুণাল ঘোষ অভিযোগ করছে। বিমলদা, তৃণমূলের তরফে অভিযোগটা মারাত্মক, সেটা হচ্ছে টার্গেট করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে, কখনো তদন্তের নামে কখনো তল্লাশির নামে এইভাবে হেনস্থা করা হচ্ছে। সে তো বটেই। আসলে ওই চোরের মন বোঁচকার দিকে থাকে না। এখন এত বেশি কাঁচা টাকা বিভিন্ন জায়গায় এরা লুকিয়ে রেখেছে, এবং সেই টাকাগুলো লেনদেন করার পরিকল্পনা করেছে, যে এখন সামান্যতম যদি এই তল্লাশির গল্প কানে আসে তখন ভয় লাগছে। কারণ তৃণমূল কংগ্রেস যে অন্যায় করে, ভোটে দাঁড়িয়ে টাকা নয়ছয় করে, সেটা প্রথম যেবারে তৃণমূল কংগ্রেস ভোটে লড়েছিল তখন থেকেই প্রমাণ হয়ে গেছে যে এরা কাঁচা টাকার ব্যবসা করে। এবং সেই কাঁচা টাকা আসলে ইলগটন মানি, বিভিন্ন জায়গা থেকে যেগুলো তোলা হয় সেগুলো তো কাঁচা টাকা সব রেখে দেয়, এবং সেই কাঁচা টাকাগুলোকে নির্বাচনে কাজে লাগানো হয়। সেই কাঁচা টাকা এখানে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা ওরা করছে, সেই জন্য এরা ভয় পাচ্ছে। আমার বক্তব্য পরিষ্কার যে এই তৃণমূল কংগ্রেস, আমি শুধু একটা প্রশ্ন করছি একটু প্রসঙ্গান্তরে, এদের একজন বড় নেতা একটা প্রকাশ্য সভায় বলেন একদিকে হাওয়াই চটি অন্যদিকে আদালত। কি স্পর্ধা! আদালতকেও এরা মানে না। দেখুন, এদের কাছে কে দুর্নীতি করছে আর কে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, তাই নিয়ে একেবারে বঙ্গ রাজনীতি ভোটের আগে একেবারে তুঙ্গে পৌঁছেছে রাজনীতির উত্তেজনা। আমি আপাতত আলোচনা এখানে শেষ করব। বিরতির পরে আপনাদের সামনে 7:30 সারাদিনে এই আইপ্যাক কাণ্ডে গ্রেফতারি নিয়ে আরো বিস্তারিত আপডেট আপনাদের সামনে নিয়ে আসছি। চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।